এসে গেছে, তোমার পিছনেই দাঁড়িয়ে। এই রাতেই যে ওই মারাত্মক ঘটনাটা ঘটতে চলেছে সেটা এখনো সুমিত্রার ধারণাই নেই। আমাকে ও বলেছে ও তো রাতেই আসে। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার আগের কিছু ঘটনা তোমরা অনেকেই শুনেছ, অনেক ভালোবাসাও দিয়েছ, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও শোনোনি তারা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে শুনে নিতে পারো। আশা করি তোমাদের আমার বলা ঘটনা শুনতে ভালোই লাগে। তোমরা অনেকেই আমাকে কমেন্টসে সেটা জানিয়েছ, অনেকেই আবার আমার ভুলভ্রান্তিও ধরিয়ে দিয়েছ, সেটার জন্য অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকলে আশা করি আমার চ্যানেল আস্তে আস্তে বেড়ে উঠবে আর আমি তোমাদের আরও অনেক এরকম ভুতুড়ে বা অলৌকিক ঘটনা শোনাতে পারবো। তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো তোমাদের কেমন ধরনের ঘটনা শুনতে বেশি ভালো লাগে বা শুনতে চাও তোমরা, তাহলে আমি সেই ধরনের ঘটনাও খুঁজে পড়ে তোমাদের শোনানোর চেষ্টা করব। যেমন অনেকেই হাসপাতালের সত্যি ভুতুড়ে ঘটনাগুলো শুনে বলেছিলে এই ধরনের হন্টেড হসপিটালস বা অ্যাসাইলামস বা যে কোনো হাসপাতালের সত্যি ভুতুড়ে ঘটনা শুনতে পছন্দ করো। তাই আমি আরও কয়েকটা হাসপাতালের সত্যি ভৌতিক ঘটনা তোমাদের শোনাবো, যেইগুলো কিছু আমি শুনেছি এবং কিছু আমি পড়েছি। আর যারা আমার দিদির সাথে ঘটা তার হাসপাতালের সেই ভয়ঙ্কর ঘটনাটি এখনও শোনোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে এক্ষুনি শুনে নাও। আর হ্যাঁ, আমাকে কিছুজন জিজ্ঞেস করছিলে তোমাদের ঘটনা আমাকে কি করে শেয়ার করবে। তো তোমরা চাইলে আমার মেল আইডিতে পাঠাতে পারো, ডেসক্রিপশনে দেওয়া আছে। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করছিলে যে আমি সত্যি এইগুলোতে বিশ্বাস করি কিনা, ভূত, আত্মা ইত্যাদি। দেখো, একটা কথা আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যে যেমনভাবে বিশ্বাস করে এই আর কি। আমি যে ঘটনাগুলো শোনাই সেইগুলো আমারই কোনো রিলেটিভ বা ফ্রেন্ডসদের থেকে শোনা সত্যি ঘটনা বা কোনো জায়গা থেকে পড়া সত্যি ঘটনাই শোনানোর চেষ্টা করি। আর হ্যাঁ, আমি কিন্তু এইসবে ভালোই বিশ্বাস করি। আজ আমি তোমাদের যে ঘটনাটা শোনাবো সেটা আমার দিদির চেনাশোনা একজন নার্সের সাথে কলকাতারই এক হসপিটালে ঘটা। এটা আগের বলা দুটো ঘটনায় যে হসপিটালের কথা বলেছিলাম, মানে আমার দিদি যে হসপিটালে কাজ করত সেটা নয়, এটা অন্য একটি হসপিটালে ঘটেছিল। যেমন আরেকটা ঘটনাও শুনিয়েছিলাম আমার আগের ভিডিওতে দিদির বন্ধুর সাথে তার হসপিটালে ঘটা, তেমন এই ঘটনাটিও আমাকে দিদি শুনিয়েছিল আমাদের আড্ডাতে। এবং আমি নিশ্চিত এই ঘটনার সাথে তোমরা অনেকেই যারা নার্স বা ডক্টরস আছো তারা কিন্তু রিলেট করতে পারবে। তবে আমাদের কাছে এটা একদমই নতুন, মানে যারা হসপিটালের সাথে যুক্ত নই। তাই আমার শুনে সত্যি ভয় গা শিউরে উঠেছিল এবং হাজারো প্রশ্ন মাথায় আসছিল। সত্যি যেন ভাবতেই কেমন একটা লাগছিল যে আমাদের সাথে এমনটা হলে কি অবস্থা হতো আমাদের। চলো তাহলে শুরু করা যাক। ঘটনাটি ওই 2017-18 দিকে কলকাতারই এক হসপিটালে ঘটা। মেয়েটি নার্স, নাম সুমিত্রা। সুমিত্রা তখন ওই হসপিটালে প্রায় 1-1.5 বছর ধরে কর্মরত। অনেক রকম পেশেন্টসই ও হ্যান্ডেল করে ফেলেছে ইতিমধ্যেই। কেউ খুব জেদি, কেউ আবার খুবই বাধ্য, আবার কেউ চাপা, তো কেউ খুবই মিশুকে। হ্যাঁ, 1-2বার এমন কিছু ঘটনা ঘটেছে ওর সাথে যেটাতে ও একটু ভয় পেয়েছে বটে, তবে সেরকমও কিছু উল্লেখযোগ্য নয়।
তবে এইবার যা ঘটতে চলেছে সেটা কিন্তু সে সারা জীবন মনে রাখতে চলেছে এবং যতবার ভাববে ভয়ে শিউরে উঠবে। সেদিন সন্ধে ওই 7টা সাড়ে 7টা নাগাদ একজন পেশেন্ট ভর্তি হয় সেই হসপিটালে। তবে এই পেশেন্টটি আর 5টা পেশেন্টসদের থেকে একটু আলাদা, একটু অন্যরকম। কেন সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। খুবই সিরিয়াস কন্ডিশনেই তাকে আনা হয়, তাই প্রথমেই আইসিইউতেই তাকে অ্যাডমিট করা হয়েছিল। পেশেন্টটি ওই 60-65 বছরের এক মহিলা। তার খুব সিরিয়াস একটা লিভার ইনফেকশন হয়েছিল, হঠাৎই ধরা পড়েছিল এবং তখন অলরেডি খুব ক্রিটিক্যাল স্টেজে চলে গেছিল। অ্যাডমিট হওয়ায় হসপিটাল থেকে তাড়াতাড়ি একজন সিনিয়র ডক্টর অ্যাপয়েন্ট করলো এবং 24 ঘন্টা দেখভালের জন্য একজন নার্সও অ্যাপয়েন্ট করা হলো। এই পেশেন্টটির নার্সিংয়ের দায়িত্ব পড়ল সুমিত্রার উপর। সুমিত্রা তাড়াতাড়ি এসে আইসিইউ এর বাইরেই খুব চিন্তিত অবস্থায় দুজনকে বসে থাকতে দেখল এবং তাদেরকে জিজ্ঞেস করতে জানতে পারল যে এরাই হলো ওই পেশেন্টটির মেয়ে এবং জামাই। মেয়ের নাম সন্ধ্যা। ওরাই তেনাকে এনেছে এই হসপিটালে। হঠাৎই নাকি খেতে খেতে খুব ভমিটিং শুরু হয়। 2 দিন ধরেই একটু একটু ভমিটিং ছিল, তবে ওইটা নর্মাল বদহজমি ভেবেছিল, তাই অত গুরুত্ব দেয়নি। তবে আজ খুব বাড়াবাড়ি হয় এবং তারপরই সে সেন্সলেস হয়ে যায়। তখনই তড়িঘড়ি বাড়িতে ওদের ফ্যামিলি ডক্টরকেও ডাকে এবং সেখান থেকেই সব দেখে ডক্টর লিভার ইনফেকশন বলেই মনে করেছেন আর যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করতে বলেন। আর তারপরই ওরা এই হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে আসে। সুমিত্রা সব শুনে ওদের শান্ত হতে বলে এবং ফর্ম্যালিটিসগুলো রিসেপশন থেকে সেরে আসতে বলে আর ওদের আশ্বাস দেয় যে ডক্টর ইতিমধ্যেই পেশেন্টকে দেখছেন, তাই টেনশন না করতে। এইসব বলে সুমিত্রা পেশেন্টটির রুমে আবার ঢুকে যায়। পেশেন্টটির নাম মীনা দেবী। মাথায় সাদা পাকা চুল, চোখ মুখ দেখে মনেই হচ্ছিল অসুখ পুরো চেপে ধরেছে তাকে। আইসিইউ থেকে বেরোতেই এক প্রকার লাফিয়ে ওঠে পেশেন্টটির মেয়ে মানে সন্ধ্যা। খুবই হাঁফাতে হাঁফাতে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, কেমন আছে, কি হয়েছে, এখন কেমন অবস্থা ইত্যাদি। ডাক্তার সবটাই জানালো যে স্যালাইন তো চলছেই, তারপর কিছু ইনজেকশনস ও মেডিসিনসও দেওয়া হয়েছে তাকে, কিন্তু এখনও সে চোখ চায়নি আর কথা বলা তো দূরের কথা। তাই এক্ষুনি সেখানে কাউকে না ঢুকতে, কারণ এখন তিনি কারোর সাথেই কথা বলতে পারবেন না। কাল সকালেই হয়তো তার জ্ঞান ফিরে যাবে এবং তখনই কথাবার্তা বলা যাবে। তবে হ্যাঁ, তার ডেঞ্জার কিন্তু এখনো কাটেনি। তার অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। আরও কিছু টেস্টস লিখে দেওয়া হয়েছে, সেইগুলো সব হলে তবেই বোঝা যাবে। যাই হোক, সেই রাতে তো সন্ধ্যা এবং ওর বর দুজনেই ছিল হসপিটালে সারা রাত। একেবারে সকালে কথা বলে তারপরেই বাড়ি ফিরবে ঠিক করেছিল। আর সুমিত্রা তো ছিলই সারা রাত মীনা দেবীর সাথে। তারপর সকাল ওই 8:30 নাগাদ মীনা দেবীর জ্ঞান ফিরতেই সুমিত্রা ওনার মেয়ে জামাইকে জানালো। ওরা তো প্রায় দৌড়ে ভিতরে ঢোকে মীনা দেবীকে দেখবে বলে, কথা বলবে বলে। তারপর 10টার সময় ডাক্তার আসতেই সব টেস্ট আর রিপোর্টস দেখে একটু গম্ভীরভাবেই ওদের জানিয়ে দেয় যে তার লিভার সিরোসিস ধরা পড়েছে, লাস্ট স্টেজ। কিছু কথা দেওয়া যাচ্ছে না যে এটা একদম কিওর হবেই বলে। অনেকটা সময় হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করছে তাকে সারিয়ে তোলবার। এইসব শোনার পর তার মেয়ের ঠিক কেমন অবস্থা হবে আশা করি তোমরা বুঝতেই পারছো। অনেকক্ষণ সেখানেই বসে কান্নাকাটি করার পর অনেক জোরাজোরি করে তাকে শেষমেশ বিকেলে বাড়ি নিয়ে গেল ওর বর। স্বাভাবিকভাবেই এক্ষুনি মীনা দেবীকে কিছুই কেউ জানায়নি, শুধু বলেছে একটু লিভারের ইনফেকশন হয়ে গেছে, এই আর কি। তবে এখন
মীনা দেবী একটু সবল হয়েছে আগের থেকে, কথা বলছে অল্প অল্প, লিকুইড জাতীয় জিনিস খেতে পারছে। সুমিত্রাই আছে তার সাথে, সব দেখভাল করছে। তবে এবার তোমরা বুঝতে পারবে আমি কেন বলেছিলাম যে এই পেশেন্টটি অন্যান্য পেশেন্টদের থেকে একটু আলাদা। সুমিত্রা লক্ষ্য করছে যতবারই সে মীনা দেবীর সাথে কথা বলছে বা কিছু জিজ্ঞেস করছে যে কি দরকার, কি হচ্ছে ইত্যাদি, ততবারই যেন মীনা দেবী কেমন অন্যমনস্ক হয়ে কথা বলছে। এমনিতে তো সে খুবই আস্তে আস্তে কথা বলছিল, প্রায় ফিস ফিস করে। সে নয় মানলাম তার ওরম শরীর খারাপের জন্য, কিন্তু যতবারই সে কিছু বলছিল বারবার যেন তার চোখ সুমিত্রার থেকে সরে অন্যদিকে চলে যাচ্ছিল। মানে আরেকটু যদি তোমাদের বুঝিয়ে বলি, সুমিত্রা যখনই মীনা দেবীর বেডের সামনে গিয়ে তার সাথে কথা বলছিল যাতে শুনতে পায় তার কথা, মীনা দেবী ওর দিকে চেয়ে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ যেন সুমিত্রার পিছনে কিছু দেখছিল, মানে মীনা দেবীর ঠিক সোজাসুজি। সুমিত্রা এই ব্যাপারটা বেশ কিছুবার লক্ষ্য করলো বটে, ওর খানিকটা অস্বস্তিও হচ্ছিল। আর এমনিতেও মীনা দেবীর কথাবার্তা আবভাব কেমন যেন একটু, যেন কাউকে বারবার দেখছে, কারোর দিকে বারবার তাকাচ্ছে। কিন্তু তাও সুমিত্রা এক্ষুনি কিছু বলতে চাইল না মীনা দেবীকে। সে ভাবলো হয়তো ভুল বুঝছে তাকে, হয়তো বয়স্ক মানুষ, খুব শরীর খারাপ তাই ওরকম করছে ইত্যাদি। কিন্তু সুমিত্রা এটা বারবারই লক্ষ্য করেছে যে মীনা দেবী যখনই তার সাথে কথা বলছে ততবার সুমিত্রার চোখের দিকে তাকিয়ে কথা বলতে বলতে হঠাৎই যেন ঠিক সুমিত্রার পিছনে কাউকে দেখছে, মানে তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, তাকে দেখে কথা বলছে। তবে সেদিন রাতে যা হলো সেটাতে সুমিত্রা ভালোই ভয় পেয়েছিল। রাত 8টা নাগাদ লাস্ট একটা ওষুধ খাওয়ানোর থাকে মীনা দেবীকে। সুমিত্রা ওষুধ আর জল নিয়ে তার সামনে গিয়ে বসলো বেডে। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, এবার যে একটু ওষুধ খেতে হবে আন্টি, এটাই লাস্ট ওষুধ আজকের মতো, কেমন? তারপর আস্তে আস্তে ওনাকে ধরে ধরে হেলান দিয়ে বসালো সুমিত্রা, এবং ওষুধটা নিয়ে খাওয়াতেই যাবে তখনই মীনা দেবী আস্তে আস্তে ফিসফিস করে বলল, কেন আজ লাস্ট কেন বলছো? ও যে বলল আরো 2 দিন আছে আমার হাতে। তবে কথাটা সুমিত্রার দিকে তাকিয়ে নয়, বরং সুমিত্রার পাশ দিয়ে ওর ঠিক পিছনেই যেন কারোর দিকে দেখতে দেখতে মীনা দেবী এই কথাটা বলল। এটা শুনতেই সুমিত্রা বেড থেকে ছিটকে উঠে দাঁড়িয়ে পড়ে তাড়াতাড়ি করে পিছন ঘুরে দেখল, কিন্তু না, ফাঁকা, কেউ নেই সেখানে। ওই রুমে তখন ওরা দুজনেই। টিভিটা নিজের মতো চলছে, দরজাটা আটকানো, আর সাইডে টেবিলে ওষুধপত্র, থার্মোমিটার, জল ইত্যাদি রাখা, এবং একটি সবুজ পর্দা ঝুলছে তার পাশ দিয়ে। আর কিচ্ছু নেই, কেউ নেই, মানে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। অন্তত সুমিত্রা তো আর কাউকে দেখতে পাচ্ছিল না। তবে মীনা দেবী কার দিকে তাকিয়ে ওরকম বলল? কে তাকে ওরম কথা বলেছে যে তার হাতে আর মাত্র 2 দিন? সুমিত্রা সাথে সাথে মীনা দেবীকে জিজ্ঞেস করলো যে এইসব সে কি বলছে, কে বলেছে তাকে এইসব কথা? ডাক্তার তো দেখছে ভালোভাবে, ওষুধও দিচ্ছে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তবে এইসব কথা সে কেন বলল? সে কি ভয় পাচ্ছে তাই নিজে থেকে ওসব বলছে? সুমিত্রা আবারও লক্ষ্য করলো যেই সুমিত্রা এইগুলো জিজ্ঞেস করলো মীনা দেবীকে,
অমনি সে তাড়াতাড়ি একবার ওই দিকটা দেখে নিল। তারপর মীনা দেবীর সোজাসুজি যে টেবিলটা রাখা আছে, পাশে পর্দা টাঙানো, সেদিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে বলল, আমাকে ও বলেছে, ও। এটা শুনতেই সুমিত্রার বুকটা ছ্যাঁত করে উঠল, কারণ মীনা দেবী যখন ও বলেছে কথাটা বলল, তখন যেন তার মুখ চোখ ভুরুর ভঙ্গিমা দেখে যে কেউ স্পষ্ট বলে দেবে যে সে কাউকে দেখিয়ে এই কথাটা বলতে চাইছে, মানে কাউকে ইঙ্গিত করে কারোর দিকে তাকিয়ে এই কথাটা বলতে চাইছে। তবে মুশকিলটা হলো সুমিত্রা তো একা ওই ঘরে, আর কোনো তৃতীয় ব্যক্তি তো নেই সেই ঘরে উপস্থিত তখন। তবে মীনা দেবী ঠিক কাকে ইঙ্গিত করছে সেটা কি শুধু মীনা দেবী দেখতে পাচ্ছে? যাই হোক, সুমিত্রা আর কথা না বাড়িয়ে তাকে ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন সকালে আবারও ডাক্তার এসে সব দেখে গেল। সেদিন মীনা দেবীর কন্ডিশন আবার একটু হালকা ডিটোরিয়েট করেছিল। মেয়ে জামাই তো এসেই ছিল, তবে আরও কিছু পরিবারের লোকও সেদিন এসেছিল দেখা করতে। একে একে সবাই দেখা করলো, কথা বলল, আর সুমিত্রা রুমের বাঁ দিকে রাখা চেয়ারটাতে বসে বসে লক্ষ্য করছিল যে এখন মীনা দেবী একদম স্বাভাবিক, মানে একদম নর্মালভাবে কথা বলছে, আস্তে আস্তেই বলছে, তবে যার সাথে কথা বলছে তার দিকে তাকিয়েই কথা বলছে, অন্য দিকে তাকাচ্ছে না বা অন্য কারুর কথাও বলছে না। তবে যখনই সে সুমিত্রার সাথে কথা বলে তখনই ওরম কেন করে, বিশেষ করে রাতের বেলা? সুমিত্রা বসে বসে এইসবই ভাবছে। হয়তো একা থাকলে সে ভয় পায় তাই ওরম করে, বা অসুস্থতার জন্য। কিন্তু মাথার কোনো প্রবলেম নেই, থাকলে এখনো পাগলামো করতো, এখনো ওরকম করতো, কিন্তু এখন তো সেটা করছে না। আর ওনার মেয়ে জামাইও তো সেরকম কিছু উল্লেখ করেনি কোথাও। তবে হ্যাঁ, একটা জিনিস সুমিত্রার খটকা লাগছে, যে যতবারই এরকম হয়েছে মীনা দেবী কিন্তু একদিকেই তাকিয়েছিল, মানে ওই টেবিলের পাশে পর্দাটার দিকে তাকিয়েছিল, এবং একদম এক লেভেলে তাকিয়েছিল, যেন কোনো মানুষ দাঁড়িয়ে আছে তার দিকে দেখছে। এইসবই এক মনে সে ভাবছে, হঠাৎই কারুর ডাকে একটু নড়ে চড়ে বসলো সুমিত্রা। মীনা দেবীর মেয়ে মানে সন্ধ্যা সুমিত্রাকে বলল যে আজ রাতে সে এখানেই থাকবে, তার হাজবেন্ডও থাকবে। এই বলে সে চলে গেল। তারপর যেমন সব ওষুধপত্র খাওয়ানো, সব এক এক করে খাওয়াতে লাগলো সুমিত্রা, আর এক বাটি স্যুপ নিয়ে এলো খাওয়াবে বলে। এখন মীনা দেবী স্বাভাবিকভাবেই কথা বলছে, কালকের মতো ওরকম করছে না আর, তাই সুমিত্রাও একটু স্বস্তি পেয়েছে। তারপর সুমিত্রা বেডে তার পাশে বসে টিভি দেখতে দেখতে মীনা দেবীকে চামচে করে স্যুপ খাইয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে একটা দুটো কথাও বলছে, যে শরীর কেমন আছে, এখন কেমন লাগছে, কখন কটা ওষুধ আছে ইত্যাদি। তখন ওই সন্ধে 8টা বাজে। সুমিত্রা সোজাসুজি টিভির দিকে তাকিয়ে তাকিয়েই, মানে টিভি দেখতে দেখতে চামচে করে স্যুপ তুলে মীনা দেবীর মুখের কাছে খাওয়াবে বলে নিয়েই গেছে, কিন্তু এতক্ষণ যেমন সে খেয়ে নিচ্ছিল এবার আর খাচ্ছে না। ফলে সুমিত্রা মীনা দেবীর দিকে তাকাতেই চমকে উঠল। সে আবারও যেন এক দৃষ্টিতে ওই টেবিলের পাশে পর্দাটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই তাকানো কিন্তু একেবারেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে কিছু ভাবলে যেমন ভাবে মানুষ ফ্যাল করে তাকিয়ে থাকে সেরকম নয়। এই তাকানো দেখেই মনে হবে যেন কিছু বা কাউকে দেখছে।
তার চোখ মুখ ভুরু সব কিছুর ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে যে সে কাউকে দেখছে, যাকে সে খুব ভালো করে চেনে। কারণ যেটা সব থেকে বেশি সুমিত্রাকে চমকে দিয়েছিল তা হলো মীনা দেবীর ঠোঁটের কোণে সেই হাসি। ঠিক যেমন আমরা কোনো চেনা মানুষকে দেখতে পেলে হালকা হাসি, ঠিক সেরকমই মীনা দেবী এখন যাকেই দেখছে তার দিকে তাকিয়ে সে হাসছে। মানে সুমিত্রা দেখছে যে মীনা দেবী সেই টেবিলের পাশে পর্দার দিকে তাকিয়ে যেন মুচকি হাসছে। সুমিত্রা তাড়াতাড়ি করে বেড থেকে উঠে দাঁড়িয়ে সুপের বাটিটা পাশে রেখে মীনা দেবীর দিকে তাকিয়ে একটু গম্ভীর গলাতেই জিজ্ঞেস করলো, কাকে দেখছেন আপনি? কার দিকে তাকিয়ে হাসছেন? আমি দুদিন ধরেই দেখছি আপনি কাউকে একটা দেখেন ওই একদিকেই। আমার সাথে কথা বলতে বলতেও আপনি মাঝে মাঝে ওই দিকে তাকান, আর আমি যখনই আপনার সাথে একা থাকি রাতে তখনই আপনি এটা করেন। কই আজ সকাল থেকে তো একবারও আপনাকে ওই দিকে অমনভাবে তাকাতে দেখিনি। সুমিত্রার কথা শেষ হতেই মীনা দেবী সুমিত্রার দিকে তাকিয়ে খানিক মুচকি হেসে বলল, ও তো রাতেই আসে আমার সাথে দেখা করতে। ও আসে, ওখানেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমাকে, কিন্তু আমার কাছে কখনোই আসে না। ওই পর্দার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখে আর বলে যে আমার হাতে আর কদিন বাকি আছে। ও তো কাল বলল 2 দিন বাকি, আর আজ বলল আমার নাকি আর 1 দিন বাকি। তারপর আর ওকে আসতেই হবে না এখানে, আমরা তো একসাথেই থাকবো তারপর থেকে। এই কথাটা শুনেই সুমিত্রা দেবীর শিরদাঁড়া দিয়ে যেন ভয়ের শীতল স্রোত খেলে গেল। হঠাৎই যেন রুম টেম্পারেচারটা বেশ একটু কম হয়ে গেল। খুব বেশি যেন ঠান্ডা লাগছে, কেমন যেন কাঁপুনি দিচ্ছে সুমিত্রার। সুমিত্রা তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে হাঁপাতে হাঁপাতে স্টাফ রুমের দিকে চলে গেল। সে বুঝেই উঠতে পারছিল না এসব কি হচ্ছে তার সাথে। এর আগে তো কখনো এরকম ঘটনা সে দেখেনি। সে ভাবতেও পারছে না যে এইগুলো হচ্ছে, কিন্তু এরপর যে তার সাথে আরও কি কি ঘটতে চলেছে সেটা তো এখনো সুমিত্রার ধারণাই নেই। যাই হোক, সেদিন রাতে 10টা নাগাদ আবার একবার ডাক্তার এসেছিলেন চেক আপ করতে, রিপোর্টস দেখতে। তখন সুমিত্রা এই পুরো ব্যাপারটা ডাক্তারকে জানায়। তবে ডাক্তারবাবু সেরকম কিছু গুরুত্ব না দিয়েই বললেন, আসলে ওনার শরীরটা খুব খারাপ তো, তাই হয়তো ওরম করছে। মনে মনে ওই সব ভাবছে, টেনশন করছে। কত পেশেন্টকেই দেখেছি হসপিটালে আসলেই ভয় পায়, নানা রকমের রিয়্যাক্ট করে থাকে। ইনিও হয়তো ভয় পেয়ে আছেন, টেনশন করছেন, তাই ওরকম বলছেন। তুমি ওনার ভালো করে খেয়াল রাখো, পজিটিভ কথাবার্তা বলো, দেখো উনি আর ওরম করবেন না, কেমন? সুমিত্রা সব চুপচাপ শুনে শুধু মাথা হেলিয়ে বলে চলে গেল। কিন্তু মনে মনে সে ভালোই বুঝতে পেরেছিল যে এটা অন্যান্য পেশেন্টদের আচরণের মতো নয়। না দেখলে কেউই বিশ্বাস করবে না, এটা অস্বাভাবিক। কিছু তো একটা আছে, কিছু তো সে দেখতে পায় ওই ঘরে। ইতিমধ্যে ওনার মেয়ে জামাইও চলে এসেছে রাতে। আজ তারা ওখানেই থাকবে। ডাক্তারের সাথে কথা বলল, তবে নিরাশাজনক খবরই পেল। সেরকম কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। যাই হোক, এইভাবে সেই রাতটাও কেটে গেল। পরের দিন সারা দিন ভালোই কাটলো, কোনো অসুবিধা হয়নি। সকালে করে সেরকম কিছু অসুবিধা হয়ও না,
কারণ মীনা দেবী ওই রকম আচরণ সকালে কখনোই করে না। আর সেদিন ওই 8:45 নাগাদ সুমিত্রা ডিনার সেরে নিল। তারপর মীনা দেবীর সব ওষুধ নিয়ে নিল তাকে খাওয়াবে বলে। তবে এখন যেন সুমিত্রার একটু কেমন কেমন লাগছে, মানে ঠিক ভয় নয়, তবে কেমন গাটা শিরশির করছে এটা ভাবতেই যে মীনা দেবী ওই ঘরে আরও কাউকে দেখতে পাচ্ছেন। এই রাতেই যে ওই মারাত্মক ঘটনাটা ঘটতে চলেছে সেটা এখনো সুমিত্রার ধারণাই নেই। থাকলে হয়তো সে আর ঢুকতই না সেই ঘরে। তারপর সুমিত্রা আগেই রুমে ঢুকে চারদিকটা ভালো করে দেখে নিল। কেমন যেন স্যাঁতস্যাঁতে ঠান্ডা হয়ে আছে ঘরটা, একটু কেমন ভারী ভারী লাগছে। তার মাথায় না চাইতেও তখন একটাই কথা ঘুরছে। মীনা দেবীর কথা অনুযায়ী তার হাতে আর 2 দিন ছিল, আর সেটা সে 2 দিন আগেই ঠিক এই সময় বলেছিল। মানে হিসেব মতো আজ তার শেষ দিন। তাহলে কি সত্যি আজ? না না, নিজেই নিজের ভাবনাকে থামিয়ে দিল সুমিত্রা। বেকারই সে এইসব ভাবছে, বেশিই ভেবে ফেলছে। ওইসব কিচ্ছু না, ডাক্তারও তো বলল এরকম হয়েই থাকে। তবে জানি না কেন আজ যেন মীনা দেবীকে একটু কেমন থমথমে দেখাচ্ছে, চোখ মুখ যেন কেমন ফ্যাকাশে লাগছে। সুমিত্রা ওষুধটা আর জলটা নিয়ে মীনা দেবীকে একটু উঠিয়ে বসিয়ে সবে মাত্র ওষুধ খাওয়াতেই যাবে, অমনি মীনা দেবী সুমিত্রার দিকে কেমন চোখগুলো বড় বড় করে শ্বাস টেনে টেনে বলল, ও এসে গেছে, ও এসে গেছে, তোমার পিছনেই দাঁড়িয়ে আজ আমাকে নিয়ে যাবে বলেছে। তোমাকে দেখলেই ও পর্দার পিছনে লুকিয়ে পড়ে, তুমি তাই ওকে দেখতে পাও না কখনো। ও তো আমাকে কথা দিয়েছিল ঠিক 2 দিন পরেই ও নিয়ে যাবে আমাকে, কিন্তু তুমি আছো বলে নিয়ে যেতে পারছে না তোমার সামনে। তুমি গেলেই ও নিয়ে চলে যাবে আমাকে। তুমি নিয়ে যেতে দেবে না ওকে? আমি যে ওর সাথে যেতে চাই, শৈলেনের সাথে যেতে চাই আমি। ও আজই আমাকে নিয়ে যাক, আমাকে যেতে দাও, আমাকে নিয়ে চলো। সুমিত্রা ভয়তে তখন জমে পাথর হয়ে গেছে এইসব শুনে। হাতে পায়ে যেন বলই পাচ্ছে না সে, যেন বুক হালকা হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে তার। ও কাঁপতে কাঁপতে ঘাড় ঘুরিয়ে পিছনে ওই পর্দাটার দিকে দেখল, কিন্তু আজও কেউ নেই সেখানে। তবে পর্দাটা যেন কুঁচকে আছে একদিকে যেন জড়ো হয়ে আছে। ঠিক মনে হচ্ছে সদ্য কেউ সরিয়ে পর্দার পিছনে চলে গেছে। এক্ষুনি যেন পর্দার সামনেই কেউ দাঁড়িয়েছিল। এটা দেখে ভয়তে ওর যেন রক্ত শূন্য হয়ে গেছে। ওর মাথা কাজই করছে না যে এখন কি করবে, কি করা উচিত ওর। বুক ধড়ফড় করছে। যে কোনো প্রকারে ও দরজাটা খুলে বেরিয়ে এসে তাড়াতাড়ি করে মীনা দেবীর মেয়েকে খুঁজছিল, কিন্তু ওরা এখন বাইরেটা ছিল না। ফলে তাড়াতাড়ি একবার ডাক্তারকে ডাকবে বলে কল করতেই যাবে, অমনি দেখে ওই দিক থেকে সন্ধ্যা আর ওর বর আসছে মীনা দেবীর রুমের দিকেই। সুমিত্রা তাড়াতাড়ি করে ওদের কাছে গিয়ে হাঁফাতে হাঁফাতে বলে, মীনা দেবীর হাজবেন্ড এসেছেন, আপনারা তাড়াতাড়ি একবার ওনার রুমে চলুন। আমি কিচ্ছু বুঝতে পারছি না, উনি সব কি বলছেন, কি দেখছেন। কিন্তু সুমিত্রা
সন্ধ্যার মুখের ভঙ্গিমা দেখেই বুঝে গেছিল কিছু একটা বড় ভুল হচ্ছে। সন্ধ্যা ভুরু কুঁচকে খুব অবাক হয়ে বলল, বাবা এখানে? মানে আপনি হঠাৎ জিজ্ঞেস করছেন যে বাবা এসেছে নাকি? কেন বলুন তো, কি হয়েছে? মায়ের শরীর আবার ডিটোরিয়েট করেছে নাকি? কি 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 হয়েছে আমি বুঝতে পারছি না, তাড়াতাড়ি চলুন। সন্ধ্যা আর ওর হাজবেন্ড এবার টেনশনে তাড়াতাড়ি এগোতে লাগলো। সুমিত্রা বলল, কেন ওনার হাজবেন্ড আসতে পারেন না হসপিটালে? মানে এখনো অবধি একবারও দেখিনি ওনাকে, যদিও উনি তো বললেন যে শৈলেন এসেছেন। আমি তো ভাবলাম ওনার হাজবেন্ডই। কিছু তো একটা হচ্ছে মায়ের সাথে। সুমিত্রার কথাটা পুরোটা না শুনেই মাঝে কেটে দিয়েই খুব অবাক হয়ে সন্ধ্যা বলল, দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। শৈলেন? আপনি এই নামটা শুনলেন কোথায়? মা বলছে। কি সব বলছেন আপনি? কিছু তো একটা হচ্ছে। এইটা বলেই সন্ধ্যা আরো জোরে হাঁটা লাগালো মীনা দেবীর রুমের দিকে। তারপর রুমে ঢুকেই নার্স মীনা দেবীর পালসটা চেক করতেই ওর মাথায় বাজ ভেঙে পড়ল। আর সন্ধ্যা আর ওর বরের এতক্ষণে যা বোঝার ওরা দেখেই বুঝে গেছিল। সুমিত্রা তো পুরো পাথর হয়ে দেওয়ালে সিটিয়ে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়েছিল সেই পর্দাটার দিকে, যেটা একদিকে জড়ো করে সরানো ছিল, সেটা এখন পুরো খোলা। এপার ওপার পুরো দেখা যাচ্ছে, অথচ এই 1-2 মিনিটেই রুমে কেউই ঢোকেনি। ঢুকলেও শুধু পর্দাটা সরাবে না বিনা কারণে। মানে যতক্ষণ মীনা দেবী বেঁচে ছিলেন ততক্ষণ পর্দার ওপারে কেউ তো ছিল, যে এখন আর নেই। মীনা দেবীর সাথেই সেও চলে গেছে। ওদিকে তো সন্ধ্যা কান্নায় আচার পাচার খাচ্ছিল। যেটার ভয় পেয়েছিল সুমিত্রা, ঠিক সেটাই হলো। শুধু মীনা দেবীর নিথর দেহ নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা কাঁদতে কাঁদতেই সুমিত্রাকে বলল, শৈলেন, আমার মৃত ভাই শৈলেন এখন বেঁচে নেই। 2 বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে চলে গেছে ও আমাদের ছেড়ে। আজ মাও ওর কাছে চলে গেল। এবার আপনাদের বলি, আসলে শৈলেন হচ্ছে মীনা দেবীর ছেলে, যে বাইক অ্যাক্সিডেন্টে 2 বছর আগেই চলে গেছেন। আর মীনা দেবী হাজবেন্ডের প্যারালাইসিস, তাই বাড়িতেই শুয়ে থাকেন, হাঁটতে চলতে পারেন না, তাই সে হসপিটালে আসতে পারেননি। নার্স যেটা ভুল বুঝেছিল যে শৈলেন মানে হয়তো মীনা দেবীর হাজবেন্ডের কথা বলছে, সেটা নয়। আসলে ওটা ওনার মৃত ছেলের আত্মা, যে অপঘাতে মৃত্যুর পরেও যে আত্মা ঘুরে বেড়ায়, তার মুক্তি মিলে না, সেটা আমরা আগেও শুনেছি। তাই হয়তো মীনা দেবীর ছেলের অতৃপ্ত আত্মা মীনা দেবীর শেষ সময় এসেছিল তাকে নিয়ে যাবে বলে। অনেকেই বলে থাকে যে মৃত্যুর আগেই মানুষ নিজের ছেড়ে চলে যাওয়া আপনজনদের দেখতে পায়, তারা নাকি নিয়ে যেতে আসে। তবে সুমিত্রা এটা যে চাক্ষুষ দেখবে সেটা
কোনো দিনও ভাবেনি, আমরা কেউই ভাবি না। মীনা দেবী বলেছিল যে কেউ ওকে বলছে 2 দিন আর হাতে বাকি আছে, আর সত্যি ঠিক তাই হলো। 2 দিন পরেই মীনা দেবী শেষ নিঃশ্বাস নিল। আর সুমিত্রা মাঝে মাঝে এটাও ভাবে যে হয়তো ওই সময় ঘর থেকে না বেরোলে মীনা দেবী আরও কিছুক্ষণ বাঁচতেন, কারণ সুমিত্রার সামনে তো মীনা দেবীকে নিয়ে যেতে চাইছিল না, এমনটা মীনা দেবী বলেছিলেন। তবে আর কতক্ষণ বাঁচতেন, কত দিনই বা বাঁচতেন? হয়তো নিজের ছেলের সাথে সে ওপারে সুখী থাকবেন, এইটুকুই কামনা করতে পারি। তবে নিজের মৃত্যুকে জানতে পারা বা নিজের চলে যাওয়া প্রিয়জনদের দেখতে পাওয়া, এই যে অনুভূতি ঠিক কতটা ভয়াবহ সেটা হয়তো আমরা বুঝবই না। আর এই পরিস্থিতিতে এইসব শুনে অনুভব করে সুমিত্রা ঠিক কতটা ভয় পেয়েছিল তা তো একটু হলেও আন্দাজ করা যায়। নার্স বা ডাক্তাররা মাঝে মাঝেই এরকম ঘটনার মুখোমুখি হয়ে থাকে, যা যুক্তি দিয়ে ভাবতে গেলে অনেক তর্ক বিতর্ক হয়ে যাবে। তাই যে যেভাবে বিশ্বাস করে এই আর কি। তোমাদের শুনে ঠিক কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবে, কেমন? আর আমার আরও যেসব হসপিটালের ঘটনা বলা আছে সেইগুলো যদি না শুনে থাকো, স্ক্রিনে আসা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। আর এর পরেও আমি হাসপাতালের আরও ভয়ঙ্কর কিছু ঘটনা শোনাবো, তোমরা সঙ্গে থেকো। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেস।